আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চ শিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছর নিয়ম করে ভারত সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করে। এবছরও এর ব্যতিক্রম না, এবছরও তারা স্কলারশিপটি অফার করেছে। এই স্কলারশিপটি অন্যান্য অনেক স্কলারশিপের তুলনায় কিছুটা ভিন্ন। এই ভিন্নতার কারণগুলো কিছুক্ষণ পরেই বিস্তারিত আলোচনা করছি। তবে এতটুকু জানিয়ে রাখি, এখানে সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, অর্থাৎ অনার্স, মাস্টার্স, পিএইচডি। পাশাপাশি আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করে থাকেন, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার চেষ্টা করছেন বা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আনফর্চুনেটলি হয়তোবা আপনার যে প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে পাননি বা সাবজেক্ট পাননি অথবা চান্সও হয়নি, তারা কিন্তু চাইলে এই স্কলারশিপটিতে আবেদন করতে পারেন, কারণ এখানে কিন্তু অনেক সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব, যাতে করে আপনি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপে আবেদন করতে পারেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি বিষয় না বললেই না, বা শেয়ার করাটা জরুরি মনে করছি। প্রতি বছর নানা ধরনের স্কলারশিপ অফার করা হয় এবং সেটা সরকারি হতে পারে, বিভিন্ন অর্গানাইজেশনের হতে পারে। এই ভিডিওগুলো অর্থাৎ এই টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে কিন্তু আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি এবং এখানে এমনভাবে আমি ভিডিওগুলো তৈরি করি যাতে করে আপনি বাসায় বসে কারো হেল্প ছাড়া শুধুমাত্র আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করে আবেদন করতে পারেন। তারপরও যারা আবেদন করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করবেন অথবা আপনি ভয় পাচ্ছেন যে আবেদনটা সঠিক হবে কিনা, একটা এক্সপার্ট গাইডেন্স চাচ্ছেন, প্রফেশনাল হেল্প চাচ্ছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আমার ফেসবুক পেজ, এখানে মেসেজ দেওয়ার মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় যত লিঙ্ক রয়েছে সবকিছু আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো। বন্ধুরা, ভারতে যে স্কলারশিপটি অফার করেছে সেটা হচ্ছে আইসিসিআর স্কলারশিপ, যেটার পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপ। অধীনে বা এই স্কলারশিপের অধীনে দুটি গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে। একটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিম, আরেকটি হচ্ছে লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কিম। দুটি স্কিম রয়েছে। এই দুটি স্কিমের অধীনে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপে আবেদন করতে পারে। যদি আপনি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তাহলে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন, এবং ইতিমধ্যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন তাহলে আপনি পিএইচডির জন্য আবেদন করতে পারছেন। তার মানে সকল লেভেলের শিক্ষার্থীদের সুযোগ রয়েছে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের নানা বিষয় পেয়ে যাবেন। তবে সাবজেক্টের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশনও রয়েছে। এখানে মেডিকেল রিলেটেড সাবজেক্ট, নার্সিং, ফ্যাশন ডিজাইনিং এবং ল, এই ধরনের সাবজেক্টগুলোতে আপনারা আবেদন করতে পারছেন না। এখানে অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। অনেকে একটু প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, যেহেতু স্কলারশিপটি ভারত দিচ্ছে এবং ভারতে গিয়েই পড়াশোনা করতে হবে, এখানে তাহলে পড়াশোনার মাধ্যমটা কি হবে? ভারতের নিজস্ব ভাষা নাকি ইংরেজি মিডিয়াম? অবশ্যই এখানে ইংরেজি মাধ্যমেই আপনাদের সকল কোর্সটি সম্পন্ন করা হবে। এই ছিল আইসিসিআর এবং সাবজেক্ট নিয়ে বেসিক কিছু কথাবার্তা। এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি, কারণ যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, অন্যান্য সকল স্কলারশিপের মতো এই স্কলারশিপও আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, অর্থাৎ যে পড়াশোনার যে খরচ সেটা আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে প্রতি মাসে একটি স্টাইপেন্ড আপনি পেয়ে যাচ্ছেন। অনার্সের ক্ষেত্রে প্রায় 18,000 রুপি, মাস্টার্সের ক্ষেত্রে 20,000 রুপি এবং পিএইচডির ক্ষেত্রে 22,000 রুপির কম বেশি হয়ে থাকে। তবে অবশ্যই এই সংখ্যাটি পরিবর্তনশীল। তৃতীয় সুবিধাটি হচ্ছে অ্যাকোমোডেশনও আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ থাকার জন্য আপনার কোনো খরচা নেই। এখানে সিটি ভেদে 5,000 থেকে 6,000 প্লাস আপনার একটি স্টাইপেন্ড দেওয়া হয় অ্যাকোমোডেশনের জন্য। এছাড়া আবেদন কোনো ফি নেই, আইএলটিএস, টোফেল ছাড়াও কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। পাশাপাশি কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না বা ব্যাংকের কোনো স্টেটমেন্টেরও প্রয়োজন হয় না। পাশাপাশি দুটি সুবিধার কথা বলবো। একটি হচ্ছে এখানে আপনি 5টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতের এই স্কলারশিপের অধীনে, এবং এত সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে 5টি বিশ্ববিদ্যালয় আপনি চয়েস করতে পারবেন। 5টি বিশ্ববিদ্যালয় 5টি ভিন্ন ভিন্ন সাবজেক্টে আপনি আবেদন করতে পারছেন, এবং থিসিস রয়েছে বা আগামীতে রিসার্চ করবেন তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ফ্যাসিলিটিসও দেওয়া হয়ে থাকে। এবারে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে এয়ার টিকিট যেটা প্রোভাইড করা হয় এটা একটি অ্যাভারেজ অ্যামাউন্ট দেওয়া হয়। সব স্কিমের জন্যই কিন্তু এয়ার টিকিটটি দেওয়া হয় না। বিগত বছরগুলোতে দেখা গেছে শিক্ষার্থীরা এখানে এয়ার টিকিটের একটি অ্যাভারেজ অ্যামাউন্ট তারা পেয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, অর্থাৎ প্রথমেই কিন্তু আপনি সেই অ্যামাউন্টটি পাচ্ছেন না। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এখানে যে অ্যাকোমোডেশনের যে ভাতাটি আপনাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই কম।
তৃতীয় অসুবিধাটি হচ্ছে এখানে আপনাকে যে ইউনিভার্সিটি ডর্ম বা হোস্টেল রয়েছে সেখানেই থাকতে হবে, বাইরে অর্থাৎ প্রাইভেট অ্যাপার্টমেন্টে কিন্তু আপনি থাকতে পারছেন না। সর্বশেষ দুটি অসুবিধার কথা বলবো। একটি হচ্ছে ডিগ্রিটি কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে এবং হেলথ ইন্স্যুরেন্সের যে খরচটা সেটা আপনাকে বেয়ার করতে হবে। এই ছিল সুবিধা অসুবিধাগুলো। এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে আবেদন করার যোগ্যতা। প্রথম যোগ্যতাটি হতে হবে অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট। এখানে আপনি যদি অনার্স অথবা মাস্টার্সে আবেদন করতে চান, এই দুই ক্ষেত্রেই বয়সের রিকোয়ারমেন্টই সেম। আপনার বয়স ন্যূনতম 18 হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর হতে পারবে, অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন অনার্স এবং মাস্টার্সে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে আমরা বয়সটা অর্থাৎ 18 বছর বা 40 বছর, এই যে বয়সের রেঞ্জটা আমরা কত তারিখকে ধরে নির্ধারণ করব? মূলত হচ্ছে এটা 1 জুলাই 2025কে ধরে আপনাকে নির্ধারণ করতে হবে। আর আপনি যদি পিএইচডিতে আবেদন করেন তাহলে আপনার বয়স 18 থেকে 50-এর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি পিএইচডিতে আবেদন করতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট বলবো বা শর্ত বলবো, সেটি হচ্ছে যারা এমবিএ তে আবেদন করবেন তাদের কিন্তু জিমেট যে স্কোর রয়েছে সেটা তাদের থাকতে হবে। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং এ আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু বিগত অর্থাৎ এইচএসসি লেভেলে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং ভালো জিপিএ থাকতে হবে। বলা হয়নি কত জিপিএ থাকতে হবে, কিন্তু ভালো জিপিএ থাকতে হবে। যদি আপনি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনার ফিজিক্স, কেমিস্ট্রির পাশাপাশি আপনার কিন্তু বায়োলজি সাবজেক্টটি থাকতে হবে এইচএসসি লেভেলে। পাশাপাশি দুটি শর্তের কথা বলবো। একটি হচ্ছে আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে এবং আপনি যদি পিএইচডিতে আবেদন করেন তাহলে আপনার রিসার্চ প্রপোজালেরও প্রয়োজন হবে। এই ছিল গুরুত্বপূর্ণ 7টি শর্ত যেটা পূরণ করে আপনাকে এই স্কলারশিপে আবেদন করতে হবে। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে ডকুমেন্টস। প্রতিটি স্কলারশিপের জন্য ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন বন্ধুরা, যদি ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে তাহলে যোগ্যতা থাকার পরও, হাই একাডেমিক কোয়ালিফিকেশন থাকার পরও কিন্তু আপনি স্কলারশিপটি পাবেন না। তাই এই অংশটা খুব ভালো করে বোঝাটা জরুরি, তাই নোট ডাউন করে রাখবেন। প্রথম যে ডকুমেন্টসটি হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে আপনাকে আবেদন করতে হবে। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি বা দ্বিতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র, অর্থাৎ যত দূর পর্যন্ত আপনি কমপ্লিট করেছেন অতটুকু পর্যন্ত আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র থাকতে হবে। এখন অনেকেই অথবা বলতে পারেন, ভাই আমি তো মাত্র এইচএসসি কমপ্লিট করলাম, আমার কাছে নম্বরপত্র অর্থাৎ মার্কশিটটা আছে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু এখন আমি পাইনি, সেক্ষেত্রে আমি এই স্কলারশিপে কিভাবে আবেদন করতে পারবো? তাদের জন্য হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয় অথবা আপনার বোর্ড থেকে যোগাযোগ করে প্রফেশনাল সার্টিফিকেটটি কালেক্ট করে সেটার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন। প্রশ্ন আসতে পারে, ভাইয়া প্রফেশনাল সার্টিফিকেট স্কলারশিপের জন্য ভ্যালিড? অবশ্যই ভ্যালিড, এতে কোনো সমস্যা নেই। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে, আপনার রিসেন্ট 1 কপি ছবি প্রয়োজন হবে, যেটা অনলাইনে আপনাকে আপলোড করতে হবে। চতুর্থ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে, আপনার রেফারেন্স লেটার প্রয়োজন হবে 2টি। বিগত যে প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন, সেটা ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, যেখান থেকে আপনি পাস করেছেন সেখানকার 2 জন শিক্ষকের কাছ থেকে 2টি রেফারেন্স লেটার অবশ্যই কালেক্ট করে নেবেন। পঞ্চম যে বিষয়টি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার 500 ওয়ার্ডের মধ্যে একটি এসে লিখতে হবে। যখন আবেদনটি করতে যাবেন, আবেদনের এক পর্যায়ে আপনাকে নির্ধারিত কিছু বিষয়ের উপর বা কিছু পয়েন্টের উপর আপনাকে 500 ওয়ার্ডের একটি এসে আপনাকে লিখতে হবে। বলতে পারেন এটি একটি মোটিভেশন লেটারের মতো। ষষ্ঠ যে ডকুমেন্টসের কথা বলবো সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় অনুযায়ী আইএলটিএস, টোফেলের বা এমওয়াই কাগজপত্রের প্রয়োজন হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি তো প্রথমেই বললেন যে এখানে আবেদন করার জন্য বা এই স্কলারশিপে আইএলটিএস এর প্রয়োজন নেই, এখন আবার আইএলটিএস এর কথা বলছেন, ব্যাপারটা কি? অর্থাৎ এখানে ভারতে নানা ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কিন্তু তারা জিমেট স্কোর বা আইএলটিএস বা টোফেল স্কোরের একটা রিকোয়ারমেন্ট তারা দেয়। এখন আপনি যদি এমন একটি বিশ্ববিদ্যালয় চয়েস করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে সেই সাবজেক্টে আইএলটিএস এর স্কোরের রিকোয়ারমেন্ট রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএস এর স্কোর বা এমওয়াই অথবা বা টোফেল যেটা রিকোয়ারমেন্টে থাকবে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই আমার তো আইএলটিএস নেই, তাহলে আমার কি করা উচিত? সেক্ষেত্রে আপনাকে এমন বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে, এমন সাবজেক্ট চয়েস করতে হবে যে বিশ্ববিদ্যালয় সাবজেক্ট আইএলটিএস, টোফেলের রিকোয়ারমেন্ট চাচ্ছে না। এরপরে যে বিষয়টি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার স্বাক্ষর। এখন স্বাক্ষরটা অনলাইনে আপলোড করতে হতে পারে। প্রশ্ন আসতে পারে কিভাবে আপলোড করব? খুবই সহজ, সেটা হচ্ছে একটি সাদা কাগজে আপনি স্বাক্ষর করবেন, সেটাকে ছবি তুলে আপনি অনলাইনে আপলোড করে দিতে পারেন। এছাড়া প্রয়োজন হবে ইউনিক আইডি। অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভাই ইউনিক আইডি বিষয়টি কি?
এটা হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস ব্যতীত আরেকটি কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টস। যেহেতু অলরেডি আপনি একটি পাসপোর্ট দিচ্ছেন, পাসপোর্টের কপি দিচ্ছেন, তাহলে অল্টারনেট আরেকটি ইউনিক আইডি হবে আপনার বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি, যে কোনো একটি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। তার মানে টেকনিক্যালি কিন্তু আপনার পাসপোর্টটা প্রয়োজন হচ্ছে, এটা ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। নবম যে ডকুমেন্টসটির কথা বলবো এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটি হচ্ছে ফিটনেস ফর্ম। ভারতের আইসিসিআর স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে একটি ফিটনেস ফর্ম কিন্তু আপলোড করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ফিটনেস ফর্মটি আমরা কোথায় পাবো? আইসিসিআর এর যে ওয়েবসাইট রয়েছে A2A ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা ফিটনেস ফর্মটি পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে ফিটনেস ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটার আপনার কাছাকাছি থাকা কোনো এমবিবিএস ডাক্তার বা কোনো সরকারি ডাক্তার বা কোনো বেসরকারি ডাক্তারের কাছেও বা বেসরকারি প্র্যাকটিস করেন এমন কোনো ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারেন এবং তিনি এই ফর্মটি দেখে আপনাকে কিছু টেস্ট সাজেস্ট করবেন এবং সেই টেস্টগুলো দেখে আপনাকে কোনো প্যাথোলজি বা ডায়াগনস্টিক সেন্টার থেকে সেই টেস্টগুলো করিয়ে নিতে হবে। করিয়ে আনার পর সেই টেস্টগুলোর রিপোর্ট ডাক্তারবাবুকে দেখাবেন, উনি সেগুলো দেখে তারপর তিনি এই ফর্মটি আপনার জন্য পূরণ করে দিবেন। পূরণ করার পর একদম শেষ প্রান্তে এসে তিনি তার সই, সিল, স্বাক্ষর দিয়ে দিবেন এবং সেটাকে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে? ডকুমেন্টস নিয়ে আমি চেষ্টা করব আলাদা একটি ভিডিও দেওয়ার এবং সেখানে ডকুমেন্টসগুলো কিভাবে কোনটা তৈরি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে আপাতত আমি ব্রিফলি এটা আলোচনা করলাম। এছাড়া সর্বশেষ যদি আপনার কোনো অভিজ্ঞতা সনদ থেকে থাকে বা যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে, অ্যাচিভমেন্ট থেকে থাকে অথবা আপনার কোনো ভলান্টারি অ্যাক্টিভিটিস থেকে থাকে, কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, সার্টিফিকেট রয়েছে, আপনার কোনো ট্রেনিং রয়েছে যেটার সার্টিফিকেট আপনার রয়েছে, সেটা কিন্তু আপনি চাইলে যুক্ত করে দিতে পারেন। আর অনেকের একটি প্রশ্ন থাকে যে ভাইয়া আইসিসিআর স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে ডকুমেন্টসগুলো কি অ্যাটাস্টেশন বা সত্যায়ন করতে হবে বোর্ড থেকে, মিনিস্ট্রি থেকে বা নোটারি করতে হবে বা কোনো অ্যাটাস্টেশনের কোনো বিষয় রয়েছে? না, কোনো অ্যাটাস্টেশনের দরকার নেই। আপনার যে মেইন ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এবার আসি আবেদন এবং এর ধাপসমূহ। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদনের দুটি দিক রয়েছে, আমি ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করছি। আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই নিজে নিজে আবেদন করতে পারবেন। খুব কঠিন কোনো বিষয় নয়, খুব ইজি একটি প্রসেস। প্রথম ধাপটি হচ্ছে আপনাকে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আবেদন করার আগে আমি তা করতে হবে? হ্যাঁ, করতে হবে, কারণ যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস করতে হবে। অনেক বিশ্ববিদ্যালয় অনেক সাবজেক্টের কিন্তু আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে। তাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যাচ্ছেন বা সাবজেক্টে আবেদন করতে যাচ্ছেন সেটা আগে থেকে নির্ধারণ করাটা ভালো। প্রশ্ন আসতে পারে, ভাইয়া বিশ্ববিদ্যালয়গুলোর নাম আমি কোথায় পাবো? আইসিসিআর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনারা এসে এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটির একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি ইউনিভার্সিটির তালিকাটি পেয়ে যাবেন। এখানে নানা ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনার টার্গেট অনুযায়ী এখানে বিশ্ববিদ্যালয় আপনাকে চয়েস করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি কোন বিশ্ববিদ্যালয় চয়েস করব? বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে আলাদা ইনশাআল্লাহ একটি ভিডিও থাকবে, ডেডিকেটেড ভিডিও থাকবে। তবে এখন একটু ব্রিফলি আলোচনা করছি। যেহেতু এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি স্কলারশিপ, এখানে অনেকেই আবেদন করেন এবং এখানে সুযোগ সুবিধাটাও মন্দ না। তাই এখানে কিন্তু আপনাকে খুব কৌশলী হয়ে আবেদন করতে হবে। আপনার জিপিএ যদি খুবই ভালো হয়ে থাকে, অর্থাৎ AA+ পেয়েছেন, নাম্বারও ভালো, পাশাপাশি হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অন্যান্য দিক থেকে আপনি এগিয়ে আছেন, তাহলে আপনি যে টপ র্যাঙ্কিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা স্টেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা ভালো রিসার্চ ফ্যাসিলিটি রয়েছে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সাবজেক্ট রয়েছে, সেগুলো আপনি চয়েস করতে পারেন। কিন্তু আপনার জিপিএ যদি কম থেকে থাকে তাহলে কি আপনি আবেদন করতে পারবেন না? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এমন বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে যেটা অতটা জনপ্রিয় না, কিছুটা দূরে, পেরিফেরিতে হতে পারে, রিমোট অঞ্চলে হতে পারে। সেগুলো চিন্তা ভাবনা করে আপনাকে ইউনিভার্সিটি চয়েস করা উচিত। যেমন দিল্লি খুবই একটি গুরুত্বপূর্ণ শহর, এখানে যদি কোনো ইনস্টিটিউশনে আপনি পড়তে চান তাহলে কিন্তু আপনার ভালো একটি রেজাল্ট প্রয়োজন হবে। পাশাপাশি আপনি যদি অন্য কিছুটা দূরবর্তী শহরে যদি আপনি পড়াশোনা করেন সেখানে কিন্তু কিছুটা কম জিপিএ নিয়েও কিন্তু আপনার সম্ভাবনা থাকবে। তাই এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। আইসিসিআর সাবজেক্ট চয়েস বা বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে আমি আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে আরো ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করব। এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হচ্ছে ডকুমেন্টস রেডি করা, তৃতীয় কাজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখান থেকে আপনি কোন স্টেপস কিন্তু আগে পরে করতে পারবেন না, স্টেপ বাই স্টেপ হতে হবে। এখন আপনাকে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আগে যেতে হবে।
এখানে আসার পর আপনাকে বাংলাদেশি হিসাবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন আপনি সরাসরি কিন্তু আইসিসিআর ওয়েবসাইটে আবেদন করতে পারবেন না। প্রথমে আপনাকে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের ওয়েবসাইটে আবেদন করতে হবে বা এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এটা অটোমেটিকভাবে আবার আইসিসিআর ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আবেদন করার পরই আসবে পঞ্চম ধাপ। পঞ্চম ধাপে মূলত হচ্ছে কর্তৃপক্ষ আপনার এই অ্যাপ্লিকেশনটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর আপনাকে যদি তারা যোগ্য মনে করে তাহলে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তালিকার মধ্যে আপনার নামটি অন্তর্ভুক্ত করে নেবে এবং আপনাকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেবে। এছাড়াও আপনি লগ ইন করলেও ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ পোর্টালেও আপনি দেখতে পাবেন স্ট্যাটাস। এবং বাংলাদেশের বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন কমিশন রয়েছে, হাই কমিশন, এখানে কিন্তু আপনাদের একটি পরীক্ষা হবে, অর্থাৎ একটি রিটেন পরীক্ষা হবে। এবং রিটেন পরীক্ষা মূলত আপনার ইংরেজির দক্ষতাকে তারা দেখতে চায় এবং এখানে মূলত আপনার বিভিন্ন আর্টিকেল বা কোনো এসে আপনাকে লিখতে দিতে পারে, অর্থাৎ 15 থেকে 30 মিনিটের একটি পরীক্ষা হয়। এখানে 2 থেকে 3টি টপিক আসে এবং সেখান থেকে একটি টপিক আপনাকে অ্যান্সার করতে হতে পারে এবং সেটার পরে আসবে ভাইবা। ভাইবা মূলত হচ্ছে 8 থেকে 10 মিনিটের একটা ভাইবা হয়। যে কমিশন আপনি সিলেক্ট করবেন সেই কমিশনেই মূলত আপনার ভাইবাটা হবে। ভাইবা মূলত আপনার যে মোটিভেশন দিয়েছিলেন, পাশাপাশি হচ্ছে আপনি কেন এই স্কলারশিপটি নিতে চাচ্ছেন, কেন আপনি এই সাবজেক্টটি সিলেক্ট করেছেন, কেন এই বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করছেন, ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি, আপনি বাংলাদেশকে কিভাবে কন্ট্রিবিউট করবেন এবং এই সাবজেক্টটি বাংলাদেশের উন্নয়নের সাথে, ডেভেলপমেন্টের সাথে কতটুকু সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, এই বিষয়টার উপর কিন্তু আপনার ভালো একটি দক্ষতা থাকতে হবে বা একটি নলেজ থাকতে হবে, কারণ এই বিষয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। অর্থাৎ সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করতে পারে, সাবজেক্ট রিলেটেড বাইরেও কিছু কোশ্চেন কিন্তু আপনাকে করতে পারে। ভাইভাটি কমপ্লিট করার পর যদি কর্তৃপক্ষ আপনাকে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে মনে করেন তাহলে তারা ফাইনাল রেজাল্ট প্রকাশ করে, যেটা আপনি ইমেলের মাধ্যমে এবং পোর্টালেও দেখতে পাবেন। এবং সেটা কমপ্লিট করার পর আমাদের বাংলাদেশের যে ভারতীয় দূতাবাস রয়েছে এবং হাই কমিশন রয়েছে, তারা আপনাকে পরবর্তী ভিসা থেকে শুরু করে সেখানে পৌঁছানো পর্যন্ত যা যা ইনফরমেশন প্রয়োজন সবকিছু আপনাকে প্রোভাইড করবে এবং সহযোগিতা করবে। অর্থাৎ পরের স্টেপটা খুবই ইজি। এখন হচ্ছে আবেদনটা খুব গুরুত্বপূর্ণ। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ 30 এপ্রিল 2025-এর মধ্যে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি সেরে ফেলতে হবে। মোটামুটি হাতে সময় রয়েছে, তাই ডকুমেন্টসগুলো গুছিয়ে ফেলুন। আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও রয়েছে, চাইলে আপনি এই ভিডিওগুলো দেখে নিজে নিজে আবেদন করতে পারেন। তাছাড়া আপনার যদি প্রফেশনাল হেল্পের প্রয়োজন মনে করেন, যদি আপনি কনফিডেন্ট না যে কিভাবে আবেদন করা উচিত, কোনো জায়গায় ভুলও হয়ে যেতে পারে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে। লিঙ্কগুলো আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এই তথ্যগুলি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।